গাজা সিটি ও আশপাশের দুর্ভিক্ষকে মানবতার ব্যর্থতা আখ্যা জাতিসংঘ মহাসচিবের প্রতিবেদন অসম্পূর্ণ অভিযোগ নেতানিয়াহুর ইসরায়েলি হামলায় আরও ৬৫ ফিলিস্তিনি নিহত। পুতিন জেলেনস্কির বৈঠকের পরিকল্পনা নেই দাবি ল্যাভরভের। রাশিয়া ইচ্ছাকৃতভাবে আলোচনা এড়িয়ে যাচ্ছে, অভিযোগ ইউক্রেনের। নিষেধাজ্ঞার হুঁশিয়ারি ট্রাম্পের। পশ্চিমাদের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে কঠোর অবস্থানে ইরান। যেকোনো আগ্রাসন ঠেকাতে প্রস্তুত সশস্ত্র বাহিনী। যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার তীব্র নিন্দা। কলকাতায় তৃণমূলকে এক হাত নিলেন মোদি। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায়নের আহ্বান। কেন্দ্রের অনুদানের টাকা দলীয় ক্যাডারদের পেছনে খরচের অভিযোগ অস্বীকার তৃণমূলের। এবং নায়াগ্রা জলপ্রপাত থেকে নিউ ইয়র্ক ফেরার পথে উল্টে যায় পর্যটকবাহী বাস। শিশুসহ নিহত ৫, আহত বেশ কয়েকজন। দ্রুতগতি দুর্ঘটনার কারণ ধারণা পুলিশের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। গাজা সিটি এবং আশপাশের এলাকার দুর্ভিক্ষ মানবতার ব্যর্থতা বলে আখ্যা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জাতিসংঘের প্রতিবেদন অসম্পূর্ণ বলে দাবি করেছেন। তার অভিযোগ, এটি হামাসের পক্ষপাত দুষ্ট তথ্যের ওপর ভিত্তি করে তৈরি। এদিকে গত ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৬৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আরও ২ জন মারা গেছেন অনাহারে। ফিলিস্তিনিদের সমর্থনে ইয়েমেনের রাজধানী সানায় বিক্ষোভ হয়েছে। গাজা সিটির বাজারগুলোতে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রীর তীব্র সংকট। দুধ ও শিশু খাদ্য প্রায় শূন্য। খাদ্য ও পুষ্টির অভাব নিয়েই দিন যাপন করছে শত শত পরিবার। বাজারে মাংসের কোনো চিহ্ন নেই। প্রায় ৪-৫ মাস ধরে একেবারেই পাওয়া যাচ্ছে না। ডিম নেই, দুধ নেই, পুষ্টি সম্পূরক বাজারেও নেই। এগুলো সবই মৌলিক, যা মানুষের শরীরের জন্য অপরিহার্য। যেটুকু খাবার বাজারে পাওয়া যাচ্ছে তার দামও নাগালের বাইরে হওয়ায় হতাশ স্থানীয়রা। ময়দা সামান্য পরিমাণে পাওয়া যায়, তবে দাম এত বেশি যে কেউ কিনতে পারবে না। আজ ময়দার প্রতি কেজি দাম ১৫০ শেকেল। আমার মাথার উপর ছাদি নেই, ময়দা কিভাবে কিনবো? রান্নার তেল সহ অন্যান্য মৌলিক জিনিসও সাধারণ মানুষ কিনতে পারছে না। জাতিসংঘের বিবৃতি বলছে দুর্ভিক্ষ শুরু হয়েছে গাজায়। এই দুর্ভিক্ষকে মানবতার ব্যর্থতা বলে আখ্যা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। জাতিসংঘের বৈশ্বিক ক্ষুধা মনিটর আইপিসি জানায় গাজার প্রায় ৫,১৪,০০০ মানুষ দুর্ভিক্ষের শিকার। সেপ্টেম্বরের শেষ পর্যন্ত সংখ্যা বেড়ে ৬,৪১,০০০ ছড়াবে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু এই প্রতিবেদনের সত্যতা অস্বীকার করেছেন। তার দাবি, আইপিসির রিপোর্ট হামাসের সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে তৈরি, যা অসম্পূর্ণ। এই রিপোর্ট পক্ষপাত দুষ্ট ও ভুল বলে দাবি করেন তিনি। এদিকে একদিনে ইসরায়েলি হামলায় গাজায় ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আর অনাহারে মারা গেছেন ২ জন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ক্ষুধা ও পুষ্টিহীনতার কারণে শিশু ও কিশোরদের মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর মধ্যেই পশ্চিম তীরে অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনারা। নতুন করে অঞ্চলটি থেকে ৯০ ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে। গাজার পরিস্থিতি আন্তর্জাতিকভাবেও ক্ষোভ তৈরি করেছে। ইয়েমেনের রাজধানী সানায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। তারা যুক্তরাষ্ট্রকে সরাসরি দায়ী করে বলেন, ওয়াশিংটনের মদদ ছাড়া এই গণহত্যা যুদ্ধবিরতি ও গাজায় মানবিক সাহায্যের অবাধ প্রবেশের দাবি জানায় বিক্ষোভকারীরা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে সম্ভাব্য দ্বিপাক্ষিক বৈঠকের কোনো এজেন্ডা নেই, তাই এমন বৈঠকের পরিকল্পনাও নেই। শুক্রবার এমন মন্তব্য করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। অন্যদিকে জেলেনস্কির অভিযোগ, রাশিয়া ইচ্ছাকৃতভাবেই বৈঠক এড়াতে চেয়েছে, যদিও তিনি আলোচনায় রাজি। এদিকে ২ সপ্তাহের মধ্যে ফলাফল না দেখলে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। চলমান শান্তি আলোচনার মধ্যেই পাল্টাপাল্টি হামলায় নিহত হয়েছেন ৩ জন।
হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক ভবন। ইউক্রেন বলছে রাশিয়ার হামলায় 574টি ড্রোন ও 40টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এতে ঘটেছে হতাহতের ঘটনা। ইউক্রেনের হামলায় রাশিয়ার একাধিক তেল শোধনাগার বন্ধ হয়ে হাঙ্গেরি ও স্লোভাকিয়ায় তেল সরবরাহ অন্তত 5 দিনের জন্য বন্ধ হতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। এদিকে শুক্রবার মার্কিন টেলিভিশন অনুষ্ঠানে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, পুতিন বৈঠকে রাজি আছেন, তবে এ বিষয়ে এখনো কোনো এজেন্ডা নেই। তার অভিযোগ, ইউক্রেন সব প্রস্তাব প্রত্যাখ্যান করছে, যেমন ন্যাটোতে যোগ না দেয়া, ভূখণ্ড নিয়ে আলোচনায় আসা কিংবা রুশ ভাষা সংক্রান্ত আইন বদলানো। ল্যাভরভ অভিযোগ করেন, ইউরোপীয় আলোচনা রাশিয়াকে বাদ দিয়ে এগোচ্ছে, যা সাম্প্রতিক মার্কিন রুশ আলোচনার অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে। কিয়েভে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে জেলেনস্কি পাল্টা বলেন, রাশিয়া ইচ্ছাকৃতভাবে বৈঠক এড়িয়ে যাচ্ছে। তার দাবি, বৈঠক যুদ্ধ শেষ করার একটি উপায় মাত্র, কিন্তু রাশিয়া তা চায় না। এ সময় জেলেনস্কি কঠোর নতুন নিষেধাজ্ঞা, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও যুদ্ধ বিমান বাড়ানোর দাবি করার পাশাপাশি কৃষ্ণ সাগর বিষয়ে সহায়তার প্রস্তাব দেওয়ার জন্য তুরস্ককে ধন্যবাদ জানান। এদিকে 2 সপ্তাহের মধ্যে আলোচনার ফলাফল না দেখলে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। পশ্চিমাদের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই কঠোর অবস্থানে ইরান। যে কোনো আগ্রাসন ঠেকাতে সশস্ত্র বাহিনী প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাপ্রধান। তেহরানের ওপর দেয়া নিষেধাজ্ঞার বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইউরোপের নেতাদের সঙ্গে শিগগিরই ফোনালাপ করবেন বলে জানানো হয়েছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে পশ্চিমাদের সঙ্গে ইরানের কূটনৈতিক টানাপোড়েন বহুদিনের। এর জেরে ইসরায়েলের সঙ্গে সম্প্রতি রক্তক্ষয়ী সংঘাতে জড়ায় দেশটি। সেই যুদ্ধের দাগ এখনও লেগে আছে তেহরানের অলিগলিতে। এর মধ্যেই এবার সামরিকভাবে নিজেদের কঠোর অবস্থানের কথা জানালো ইরান। ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামির হুঁশিয়ারি দিয়ে বলেন, সশস্ত্র বাহিনীর প্রতিটি ইউনিট বর্তমানে প্রস্তুতির শীর্ষ পর্যায়ে রয়েছে। সেনা দিবসে দেয়া বার্তায় তিনি জানান, পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও নিজস্ব প্রযুক্তিতে প্রতিরক্ষা সক্ষমতা এতটাই বাড়িয়েছে যে কোনো আগ্রাসনের জবাব দিতে তারা প্রস্তুত। এদিকে ইউরোপের সঙ্গে কূটনৈতিক আলোচনায়ও আগাচ্ছে ইরান। তেহরানের উপর দেয়া নিষেধাজ্ঞার বিষয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইউরোপের নেতাদের সঙ্গে ফোনালাপ করবেন বলে জানিয়েছে গণমাধ্যমগুলো। এছাড়া ইরানের পারমাণবিক স্থাপনায় সাম্প্রতিক হামলার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পাবে বলে জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকেই। যদিও এই আলোচনার প্রক্রিয়ায় বাধা হয়ে দাঁড়িয়েছে ইরানের ওপর দেয়া যুক্তরাজ্যের সবশেষ নিষেধাজ্ঞা। স্থানীয় সময় বৃহস্পতিবার তেহরানের কয়েকটি পেট্রোকেমিক্যাল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে স্টারমার প্রশাসন। ব্রিটিশ সরকারের এমন সিদ্ধান্তকে অবৈধ, ভিত্তিহীন এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর প্রভাব ফেলবে বলে তীব্র নিন্দা জানিয়েছে লন্ডনের ইরানি দূতাবাস। নাদিম মারজান, সময় সংবাদ। কলকাতায় তৃণমূলকে এক হাত নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারি প্রকল্পের উদ্বোধনের সময় তিনি বলেন, পশ্চিমবঙ্গের মানুষ যদি বাঁচতে চায় তবে বিজেপিকে ক্ষমতায় আনতে হবে। এছাড়া কেন্দ্রের দেয়া অনুদানের টাকা তৃণমূল নিজেদের দলের ক্যাডারদের পেছনে খরচ করছে বলে অভিযোগ করেন তিনি। তবে নরেন্দ্র মোদীর এসব অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। শুক্রবার সরকারি প্রকল্প উদ্বোধনে ভারতের কলকাতার দমদমে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় ক্ষমতাসীন তৃণমূলকে এক হাত নেন তিনি। বলেন, পশ্চিমবঙ্গ উন্নত হবে কেবল তখনই যখন বিজেপি ক্ষমতায় আসবে। তার দাবি, আসাম ও ত্রিপুরায় বিজেপি শাসনে উন্নয়ন হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গ পিছিয়ে পড়েছে। কেন্দ্র থেকে টাকা পাঠানো হলেও সেই টাকা খরচ হচ্ছে তৃণমূলের ক্যাডারদের পেছনে। এদিন মোদী বলেন, রাজ্যের শাসক দল ভোটের রাজনীতি করে বলেই অনুপ্রবেশকারীদের বাঁচাতে চায়। বিজেপি সরকার দেশ থেকে অনুপ্রবেশকারীদের তাড়াতে দৃঢ়প্রতিজ্ঞ। মমতার কয়েকজন মন্ত্রী জেলে যাওয়া নিয়েও তোপ দাগেন প্রধানমন্ত্রী। প্রশ্ন তোলেন, সাধারণ কর্মচারী জেলে গেলে চাকরি যায়, তাহলে মন্ত্রী প্রধানমন্ত্রীরা জেলে থেকেও কিভাবে সরকার চালাবেন? जनता तक सारी योजनाओं का लाभ पहुंचाने के लिए जरूरी है कि यहां पश्चिम बंगाल में भाजपा सरकार होनी चाहिए।
তবে নরেন্দ্র মোদীর এসব অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। দলটির দাবি, মেট্রো রেলের উদ্বোধন করতে এসেছেন প্রধানমন্ত্রী মোদী, কিন্তু এই প্রকল্পের রূপকার ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাঁচের ঘরে বসে ঢিল ছুড়লেন। তৃণমূল কংগ্রেস যে অভিযোগগুলি তুলেছে, প্রশ্নগুলি তুলেছে, একটা উত্তর দিতে পারেননি। এদিন কলকাতা, শিয়ালদা, হাওড়া সহ কয়েকটি এলাকার সঙ্গে মেট্রো সংযোগ জুড়ে দেওয়ার জন্য প্রায় 14 কিলোমিটার মেট্রো লাইনের উদ্বোধন করেন নরেন্দ্র মোদী। একই সঙ্গে 1200 কোটি টাকায় তৈরি 6 লেনের কোনা এক্সপ্রেসওয়েরও উদ্বোধন করেন তিনি। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। আন্তর্জাতিক সময় আরও থাকছে। মার্কিন পণ্যের ওপর আমদানি শুল্ক প্রত্যাহারের ঘোষণা কানাডার, স্বাগত জানালেন ট্রাম্প। দুদেশের বাণিজ্যিক সম্পর্ক ফের চাঙ্গা হওয়ার আশাবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ভয়াবহ বাস দুর্ঘটনায় শিশুসহ নিহত হয়েছেন 5 জন। শুক্রবার দুপুরে পর্যটকবাহী বাসটি নায়াগ্রা জলপ্রপাত থেকে নিউ ইয়র্ক শহরে ফেরার পথে বাফেলোর কাছে এ দুর্ঘটনা ঘটে। চালকসহ 52 জন যাত্রী ছিলেন। পুলিশের ধারণা, দ্রুতগতির কারণেই এ দুর্ঘটনা ঘটে। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। নিউ ইয়র্কে ভয়াবহ বাস দুর্ঘটনা। বাফেলোর পূর্ব দিকে পেমব্রুক শহরের কাছে মহাসড়কে উল্টে আছে পর্যটকবাহী ট্যুর বাস। নিউ ইয়র্ক স্টেট পুলিশ জানায়, শুক্রবার দুপুর 1:45টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তারা। উদ্ধার অভিযানের নামে হেলিকপ্টার, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, দুর্ঘটনায় শিশুসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন, তবে জীবিত আছেন বাসের চালক। গুরুতর অবস্থায় আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশের মুখপাত্র জেমস ও ক্যালেঘান সংবাদ সম্মেলনে জানান, পেমব্রুক শহরের কাছে I-90 মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। বাসটি ড্রাইভার সহ 52 জন পর্যটক নিয়ে নায়াগ্রা জলপ্রপাত থেকে নিউ ইয়র্ক শহরে ফিরছিল। পুলিশের ধারণা, দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে উল্টে যায় বাসটি। দুর্ঘটনার পর মহাসড়কের দুদিকেই যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকল্প পথে চলাচলের নির্দেশনা দেয় নিউ ইয়র্ক ট্রান্সপোর্ট অথরিটি। আমার পিছনে নিউ ইয়র্ক স্টেট পুলিশ, ফায়ার সার্ভিস, EMS, হেলিকপ্টার ছাড়াও বিভিন্ন পুলিশ সংস্থা থেকে কর্মীরা কাজ করছেন। অনেক লোককে এরি কাউন্টি মেডিকেল সেন্টারে, স্ট্র মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু আমি যেমন বলেছি, এটি একটি চলমান ঘটনা। আমাদের কাছে সব উত্তর নেই। উদ্ধার কর্মীরা জানান, বাসটিতে বেশিরভাগ যাত্রী ছিল ভারতীয়, চীনা ও ফিলিপিনো, যাদের মধ্যে অনেকেই শিশু। নিউ ইয়র্কের গভর্নর কেতি হুকুল বলেন, উদ্ধার অভিযানের পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধান চলছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। চুক্তির আওতায় সব প্রতিশোধমূলক শুল্ক প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে ওয়াশিংটন অটোয়া বাণিজ্যিক সম্পর্ক ফের জোরদারের আশাবাদ দেশ দুটির। দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্ক থাকলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার হোয়াইট হাউসে ফেরার পর যুক্তরাষ্ট্র কানাডা সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। কখনো আলোচনা, আবার কখনো পাল্টাপাল্টি শুল্কারোপ করতে দেখা যায় দুই দেশকে। তবে আবারও ইতিবাচক দিকে এগোতে দেখা যাচ্ছে দুই দেশের বাণিজ্যিক অংশীদারিত্ব। স্থানীয় সময় শুক্রবার রাজধানী অটোয়া থেকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ঘোষণা দেন, মার্কিন পণ্যের ওপর থেকে আমদানি শুল্ক প্রত্যাহার করে নেবে দেশটি। যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া USMCA চুক্তির আওতায় এই পদক্ষেপ নিচ্ছেন বলেও জানান তিনি। কানাডা বর্তমানে যুক্তরাষ্ট্রের সাথে সবচেয়ে লাভজনক বাণিজ্য চুক্তি করেছে। যদিও এটি আমাদের আগের চুক্তিগুলো তার থেকে আলাদা, এটি এখন অন্য যে কোনো দেশের চেয়ে ভালো। কার্নি জানান, কানাডা এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে অধিকাংশ পণ্য মুক্ত বাণিজ্যের আওতায় আনছে। তবে স্টিল, অ্যালুমিনিয়াম ও গাড়ির ওপর শুল্ক অক্ষুণ্ণ থাকবে, যাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কৌশলগতভাবে এগোনো যায়। কার্নি ট্রাম্পের সঙ্গে বৃহস্পতিবার ফোনালাপে নিশ্চিত হয়েছেন যে শুল্ক প্রত্যাহার আলোচনাকে ত্বরান্বিত করবে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার ওভাল অফিসে বলেন, কার্নি তার প্রতিশোধমূলক শুল্ক প্রত্যাহার করছেন। এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে তিনি কার্নির সঙ্গে আবারও ফোনালাপের সম্ভাবনার কথা ব্যক্ত করেন। এ সময় ট্রাম্প বলেন, কানাডা ও মেক্সিকো বহু বছর ধরে মার্কিনদের অনেক ব্যবসা বাগিয়ে নিয়েছে, যা এখন আবারও যুক্তরাষ্ট্রে ফিরে আসছে।
সাদিয়া তাসনিম, সময় সংবাদ। গুগলের সঙ্গে 1000 কোটি ডলারের বেশি মূল্যের ক্লাউড কম্পিউটিং চুক্তি করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। 6 বছর মেয়াদী এই চুক্তির আওতায় গুগলের ক্লাউড সার্ভার, স্টোরেজ, নেটওয়ার্কিং সহ নানা সেবা ব্যবহার করবে মেটা। গেল জুলাইয়ে মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ জানান, কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য কয়েকটি বিশাল ডেটা সেন্টার তৈরি করা হচ্ছে। এ পরিকল্পনার অংশ হিসেবেই বিনিয়োগ করবে কোম্পানিটি। তবে গুগল কিংবা মেটা কেউই আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছুই জানায়নি। যুক্তরাষ্ট্রের জন্য নতুন ফাঁদ তৈরি করছে উত্তর কোরিয়া। চীন সীমান্ত ঘেঁষা এলাকায় গোপন সামরিক ঘাঁটি তৈরি করেছে দেশটি। আন্তর্জাতিক গবেষণা সংস্থার দাবি, এখানে মোতায়েন থাকতে পারে পারমাণবিক সক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র। এদিকে রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া সেনাদের নায়ক আখ্যা দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এভাবেই নিহত সেনার প্রতি সম্মান জানালেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। স্থানীয় সময় বৃহস্পতিবার পিয়ংইয়ংয়ের কেন্দ্রীয় চত্বরে রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেয়া নিহত সেনাদের প্রতিকৃতি সাজানো হয়, ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় তাদের। স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। কিম নিজেও কাতর হয়ে আলিঙ্গন করেন স্বজনদের। অংশ নেয়া সেনাদের নায়ক আখ্যা দেন তিনি। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ মাধ্যম KCNA জানায়, রাশিয়ার কুরস্ক অঞ্চলে যুদ্ধে অংশ নেয় প্রায় 15,000 উত্তর কোরীয় সেনা। এর মধ্যে প্রায় 600 জন নিহত হয়েছেন। সেখানে তারা রুশ বাহিনীর হয়ে ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াই করে। নিহতদের বীর আখ্যা দিয়ে কিম বলেন, তাদের আত্মত্যাগ ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। এদিকে চীনের সীমান্ত থেকে প্রায় 27 কিলোমিটার দূরে উত্তর পিয়ংগান প্রদেশে গোপন সামরিক ঘাঁটি নির্মাণ করছে উত্তর কোরিয়া বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম, যেখানে দেশটি তাদের সর্বশেষ দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংরক্ষিত করে রেখেছে। ঘোষণাহীন এই ঘাঁটির নাম সিনপুং ডং মিসাইল অপারেটিং বেস। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ বা CSIS এর এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, এই স্থাপনায় 6 থেকে 9টি পারমাণবিক সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং তাদের লঞ্চার রাখা আছে। এগুলোকে পূর্ব এশিয়া এবং মার্কিন মূল ভূখণ্ডের জন্য সম্ভাব্য পারমাণবিক হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে। সিনপুং ডং ঘাঁটি হচ্ছে উত্তর কোরিয়ার 15 থেকে 20টি অঘোষিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি, রক্ষণাবেক্ষণ কেন্দ্র, মিসাইল ও ওয়ারহেড সংরক্ষণাগারের একটি। এগুলোর কোনোটি অতীতে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে হওয়া নিরস্ত্রীকরণ আলোচনার অন্তর্ভুক্ত ছিল না। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গ্রেফতার হয়েছেন। তার বিরুদ্ধে 2023 সালে লন্ডন সফরে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ আনা হয়েছে। শুক্রবার আত্মপক্ষ সমর্থন নিতে অপরাধ তদন্ত বিভাগে গেলে তাকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়। এটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলছে তার দল। স্থানীয় সময় শুক্রবার সকালে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট বিক্রমাসিংহে কলম্বোর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ CID-তে আত্মপক্ষ সমর্থন করে বিবৃতি দিতে গিয়েছিলেন। সেখানে তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে 76 বয়সী সাবেক প্রেসিডেন্টকে হেফাজতে নেয় আইনশৃঙ্খলা বাহিনী। CID জানায়, 2023 সালে কিউবায় G77 সম্মেলন থেকে ফেরার পথে লন্ডনে স্ত্রীকে নিয়ে ইউনিভার্সিটি অফ উলভারহ্যাম্পটনের এক অনুষ্ঠানে যোগ দেন বিক্রমাসিংহে। ব্যক্তিগত ওই সফরে রাষ্ট্রীয় অর্থ ব্যয় করেছেন বলে অভিযোগ তোলা হয়। যদিও এমন অভিযোগ বরাবরই অস্বীকার করেছেন বিক্রমাসিংহে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ রনিল সমর্থকদের। রাজনীতিক ও ব্যবসায়ী পরিবারে জন্ম নেওয়া বিক্রমাসিংহে 1978 সালে 29 বছর বয়সে শ্রীলঙ্কার তৎকালীন প্রেসিডেন্ট জুনিয়াস রিচার্ড জয়বর্ধনের মাধ্যমে দেশটির মন্ত্রিসভার সবচেয়ে তরুণ সদস্য হন। 1994 সালে ধারাবাহিক হত্যাকাণ্ডে দলের কয়েকজন শীর্ষ নেতা নিহত হওয়ার পর বিক্রমাসিংহে ইউনাইটেড ন্যাশনাল পার্টির নেতা হন। 2022 সালে ব্যাপক বিক্ষোভের মুখে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজপাকসে শ্রীলঙ্কা থেকে পালিয়ে গিয়ে পদত্যাগ করলে বিক্রমাসিংহে দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব নেন। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা ও ভারী বৃষ্টি আর বন্যায় বিপর্যস্ত এশিয়ার বিভিন্ন দেশ। পাকিস্তানে টানা বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 750। নতুন করে সিন্ধু প্রদেশে আরও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
এর মধ্যেই গিলগিত বালতিস্তানে বরফের স্তূপ ভেঙে আটকে পড়া অন্তত 200 বাসিন্দাকে উদ্ধার করা হয়েছে। এদিকে স্বায়ত্তশাসিত অঞ্চল ইনার মঙ্গোলিয়ায় আকস্মিক বন্যায় 12 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভারতের উত্তরপ্রদেশ ও গুজরাটে বন্যায় তলিয়ে গেছে বহু কৃষিজমি ও ঘরবাড়ি। চরম বিপাকে পড়েছেন কৃষকরা। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ভারতের বিভিন্ন অঞ্চল। উত্তরপ্রদেশ ও গুজরাটে তলিয়ে গেছে অনেক কৃষিজমি, বাড়িঘর। গৃহহীন হয়ে পড়েছেন অনেক বাসিন্দা। পানিতে ডুবে গেছে রাস্তাঘাট সহ বিভিন্ন স্থাপনা। ছড়িয়ে পড়েছে নানা পানিবাহিত রোগ। এখানকার 3 থেকে 4টি বাড়ি পানিতে তলিয়ে গেছে। অন্তত 30টি বাড়ি ধ্বংস হওয়ার পথে। পাকিস্তানের গিলগিট বালতিস্তানে বিশাল বরফের স্তূপ ভেঙে ঘিজার নদীর প্রবাহ আটকে গিয়ে নিচু অঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উদ্ধার অভিযান চালিয়ে সরিয়ে নেওয়া হয়েছে অন্তত 200 বাসিন্দাকে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের হিসেব অনুযায়ী বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত 750 জনের মৃত্যু হয়েছে। 24 আগস্ট থেকে সিন্ধু প্রদেশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসও দেয়া হয়েছে। এতে অঞ্চলটিতে বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করা হয়েছে। চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল ইনার মঙ্গোলিয়ায় আকস্মিক বন্যায় কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অঞ্চলটির নদীর তীরবর্তী এলাকায় ক্যাম্পিং করতে যাওয়া কয়েকজন আকস্মিক বন্যায় নিখোঁজ হন। পরে তাদের কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়। শক্তিশালী টাইফুন লিংলিং এর আঘাতে বিপর্যস্ত জাপানের কাগোশিমা, কিউশু সহ উপকূলীয় অঞ্চল। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে স্থানীয় সময় বিকেল 5টায় কাগোশিমায় আশ্রে পড়ে ঘূর্ণিঝড়টি। শুক্রবার সকালে কিউশু দ্বীপ অতিক্রম করে ক্রমশ দুর্বল হয়ে যায় এটি। ঝড় ও ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত হয় বসতবাড়ি, দোকানপাট। স্থানীয় গণমাধ্যমের তথ্য মতে এদিন 315 থেকে 325 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। নাদিম মারজান, সময় সংবাদ। দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা ও চিলির মাঝামাঝি অঞ্চলে 7.5 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার অঞ্চলটির ড্রেক প্রণালীতে অনুভূত হয় এক শক্তিশালী ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য মতে ভূমিকম্পটির কেন্দ্র আর্জেন্টিনার উশুয়া শহর থেকে অন্তত 710 কিলোমিটার দক্ষিণ পূর্বে। এর উৎপত্তিস্থল সমুদ্রপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। ভূকম্পনের পর চিলির উপকূলে সুনামির সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়। এখনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের কলোরাডোর একটি দুধের খামারে 6 শ্রমিকের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ জানায় গ্যাসের বিষক্রিয়ার কারণে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে একে দুর্ঘটনা হিসেবেই দেখছেন তারা। তবে পুলিশ ও উদ্ধারকারী সংস্থা মৃত্যুর কারণ তদন্ত করছে। নিহতদের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছে খামারের মালিকানাধীন সংস্থা ডেইরি ফার্মার্স অব আমেরিকা। আন্তর্জাতিক সময়। উত্তর মেরু অভিযান শেষে রাশিয়ার মুরমানস্ক সমুদ্র বন্দরে পৌঁছেছে বাংলাদেশি সহ প্রায় 66 শিক্ষার্থী। রাশিয়ার পারমাণবিক বরফ ভাঙার জাহাজে করে 10 দিন ব্যাপী এ অভিযানে শিক্ষার্থীরা প্রায় 2460 মাইল পথ পাড়ি দিয়েছে। রাশিয়ার মুরমানস্ক ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন রাইসা জান্নাত। 13 আগস্ট বাংলাদেশ সহ বিশ্বের 21টি দেশের শিক্ষার্থীদের নিয়ে রাশিয়ার মুরমানস্ক সমুদ্র বন্দর থেকে উত্তর মেরু অভিযানে যাত্রা শুরু করে পারমাণবিক বরফ ভাঙার জাহাজ 50 লেইট পোবেদি। আইসব্রেকার অব নলেজ শীর্ষক বিজ্ঞানভিত্তিক ও শিক্ষামূলক উত্তর মেরু অভিযানে এবছর অংশ নেয় প্রায় 66 জন স্কুল শিক্ষার্থী। বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছে রাজশাহী ক্যাডেট কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহমুদ। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে উত্তর মেরু অভিযানে অংশ নেয় মাহমুদ। শুক্রবার একঝাঁক শিক্ষার্থী, আর্কটিক গবেষক, বিজ্ঞানীর দল নিয়ে মুরমানস্কে ফিরেছে পারমাণবিক আইসব্রেকারটি। 10 দিনব্যাপী অভিযানে বরফ ভাঙা জাহাজে যাওয়া আসা মিলিয়ে শিক্ষার্থীরা পাড়ি দিয়েছে মোট 2460 মাইল পথ। রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের সহযোগিতায় পরিচালিত এই রোমাঞ্চকর অভিযানে শিক্ষার্থীরা পরমাণু শক্তির বহুমুখী ব্যবহার সম্পর্কে জানার পাশাপাশি উত্তর মেরু অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য, জীববৈচিত্র্য সম্পর্কে জ্ঞান লাভের সুযোগ পেয়ে থাকে। রাশিয়ার পারমাণবিক শিল্পের 80তম বার্ষিকী এবং উত্তর সমুদ্রপথ আবিষ্কারের 500 বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ আয়োজন করা হয়। রাইসা জান্নাত, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশে জন্মগ্রহণকারী মার্কিন নাগরিক শরীফুল এম খান। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ওয়েবসাইট থেকে তার পদোন্নতি সম্পর্কে জানা গেছে।
20 আগস্ট নতুন পদে শরীফুল এম খানের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। তিনি এই পদে প্রথম কোনো বাংলাদেশি আমেরিকান নাগরিক। মার্কিন বিমান বাহিনীর ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী ব্রিগেডিয়ার জেনারেল শরীফুল এম খান গোল্ডেন ডোম ফর আমেরিকার স্টাফ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজপরিবারকে অপমানের মামলায় থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে খালাস দিয়েছেন আদালত। স্থানীয় সময় শুক্রবার এই রায় দেয়া হয়। আদালত জানান, অভিযোগপত্রে আনা সাক্ষ্য প্রমাণ দুর্বল ও মামলার পক্ষে যথেষ্ট প্রমাণ হাজির করা সম্ভব না হওয়ায় মামলা খারিজ করা হয়েছে। 2015 সালে এক বিদেশি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে থাকসিন রাজতন্ত্র নিয়ে মন্তব্য করেছিলেন বলে অভিযোগ এনেছিল সেনা শাসিত সরকার। ওই মন্তব্যের জেরে তার বিরুদ্ধে রাজাকে অপমান করার অভিযোগ আনা হয়। তবে সবসময়ই অভিযোগ অস্বীকার করে এসেছেন তিনি। খালাস পেলেও থাকসিনের আইনি লড়াই এখনও শেষ হয়নি। আগামী মাসে তার আরেকটি মামলা রায় ঘোষণা করবে দেশটির সুপ্রিম কোর্ট। আন্তর্জাতিক সময়, সৌদি আরবে প্রথমবারের মতো প্রবাসী কর্মীদের জন্য চালু করতে যাচ্ছে নতুন স্বেচ্ছাসেবী পেনশন ও সঞ্চয় কর্মসূচি। IMF এর প্রতিবেদনে বলা হয়েছে, পাবলিক পেনশন অ্যান্ড সেভিংস প্রোগ্রাম নামে পরিচিত এই প্রকল্পের আওতায় বিদেশি কর্মীরাও সৌদি নাগরিকদের পাশাপাশি অন্তর্ভুক্ত হবেন। আরিফুর রহমানের প্রতিবেদন। সৌদি আরবে কর্মরত প্রবাসীদের জন্য খুলছে নতুন সম্ভাবনার পথ। এবার তারা তাদের আয়ের একটি অংশ সরাসরি সৌদিতে সঞ্চয় ও বিনিয়োগের সুযোগ পাবেন। সেই পথই খুলে দিচ্ছে পাবলিক পেনশন অ্যান্ড সেভিংস প্রোগ্রাম। 2025 সালের প্রথম প্রান্তিকেই সৌদি আরবের সামাজিক বীমা ব্যবস্থায় নিবন্ধিত কর্মীর সংখ্যা ছিল প্রায় 1,28 লাখ, যার মধ্যে প্রায় 77% বিদেশি প্রবাসী শ্রমিক। নতুন এই কর্মসূচিকে অর্থনীতির জন্য ইতিবাচক বলে মনে করেন সৌদি আরবের অর্থনীতিবিদরা। তাদের মতে এটি যেমন প্রবাসীদের ব্যক্তিগত সঞ্চয় বাড়াবে, তেমনি দেশের আর্থিক ব্যবস্থাও আরও স্থিতিশীল হবে। একই সঙ্গে IMF বলছে, এই উদ্যোগের ফলে সৌদি আরবের অভ্যন্তরীণ সঞ্চয় বাড়বে এবং দেশের বাইরে অর্থ পাঠানোর প্রবণতা কিছুটা কমবে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশি ব্যবসায়ীরা। তাদের মতে এই কর্মসূচি একদিকে ভবিষ্যৎ সুরক্ষা নিশ্চিত করবে, অন্যদিকে নিজ দেশের রেমিটেন্স প্রবাহ বজায় রাখতে সহায়তা করবে। যারা বিনিয়োগকারী হয়েছেন তারা যেমন সামাজিকভাবে এখানে তাদের মান বৃদ্ধি পেয়েছে, তেমন সৌদি আরবের অর্থনীতিকে তারা স্বাবলম্বী করেছেন এবং অর্থনীতিকে তারা ডেভেলপ করতেছেন এবং নিজের অর্থনীতিভাবে তারা অনেকটাই স্বাবলম্বী হয়েছেন এবং বাংলাদেশকে তারা রেমিটেন্সের মাধ্যমে দেশকে উন্নত করতেছে। সৌদি আরবের অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2024 সালে বিদেশি শ্রমিকরা দেশে পাঠিয়েছেন 144.2 বিলিয়ন সৌদি রিয়াল, যা আগের বছরের তুলনায় 14% বেশি। গত এক দশকে রেমিটেন্সের পরিমাণ পৌঁছেছে প্রায় 1.43 ট্রিলিয়ন রিয়াল। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বাংলাদেশ সফর স্থগিত হওয়ায় হতাশ ইতালি প্রবাসী হাজারো বাংলাদেশি। অবৈধ ধরা, বৈধতা লাভ, ভিসা সমস্যার সমাধান এবং বাংলাদেশের সঙ্গে ইতালির সম্পর্ক উন্নয়নের স্বপ্ন দেখছিলেন প্রবাসীরা। শেষ মুহূর্তে সফর স্থগিত হওয়ায় ভেঙে পড়েছেন তারা। বিস্তারিত ইতালি প্রতিনিধি মাকসুদ রহমানের তথ্যচিত্রে রিপোর্ট। চলতি আগস্টে 30 ও 31 তারিখ বাংলাদেশে সফরের কথা ছিল ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির। এতে আশায় বুক বেঁধেছিলেন হাজার হাজার প্রবাসী বাংলাদেশি ও ইতালির ভিসা প্রত্যাশীরা। তবে ইউক্রেন রাশিয়া যুদ্ধের সর্বশেষ পরিস্থিতির জন্য মেলোনি তার সফর স্থগিত করেন বলে জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে হতাশ দেশটিতে বসবাসরত হাজার হাজার প্রবাসী বাংলাদেশি। হতাশার অন্যতম কারণ, ইতালিতে বর্তমানে প্রায় 45,000 বাংলাদেশি অবৈধভাবে বসবাস করছেন। অন্যদিকে স্পন্সর ভিসায় ইতালি যাওয়ার জন্য বাংলাদেশের ইতালি দূতাবাসে প্রায় 20,000 ভিসার আবেদন নিষ্পত্তির অপেক্ষায় আছে দীর্ঘদিন। ঢাকায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির আলোচনায় বিষয়গুলো গুরুত্ব পাবে বলে আশা করেছিলেন ইতালি প্রবাসীরা। মেলোনির সফর স্থগিত হওয়ায় হতাশ তারা। দুঃখের বিষয়, আমাদের এই জর্জিয়া মেলোনির সফর ক্যান্সেল হওয়াতে আমরা ইতালি বসবাসরত প্রায় 45,000 অবৈধ বাংলাদেশি আমরা হতাশ হয়েছি। আশা করি অচিরেই এই সফর হবে বাংলাদেশে। আমাদের বাংলাদেশে প্রায় 20,000 পাসপোর্ট আটকে রয়েছে, ভিসা হচ্ছে না। আমরা আশাবাদী ছিলাম যে জর্জিয়া মেলোনি বাংলাদেশে গেলে এটা দ্রুত সমাধান করবে। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস
বা যাদের আলোচনা মাধ্যমে এটা সমাধান করবে। ইতালি বাংলাদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশীদার। দেশটিতে প্রায় 2.5 লাখের বেশি প্রবাসী বাংলাদেশি বসবাস করেন। টানা পঞ্চমবারের মতো দেশটিতে বাংলাদেশিরা সবচেয়ে বেশি রেমিটেন্স প্রেরণকারী হিসেবে জায়গা করে নিয়েছে। বাংলাদেশ ও ইতালির ব্যবসায়িক লেনদেন বছরে প্রায় $3,500 মিলিয়ন বেশি, যা দিন দিন আরও বাড়ছে। তাই ইতালি প্রবাসীরা অবৈধদের বৈধকরণ এবং ঢাকায় আটকে থাকা ভিসা সমস্যার সমাধানে জরুরি পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান বাংলাদেশ সরকারকে। সময় সংবাদ, ইতালি। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। গাজা সিটি ও আশপাশের দুর্ভিক্ষকে মানবতার ব্যর্থতা আখ্যা জাতিসংঘ মহাসচিবের প্রতিবেদন অসম্পূর্ণ, অভিযোগ নেতানিয়াহুর। ইসরায়েলি হামলায় আরও 65 ফিলিস্তিনি নিহত। পুতিন জেলেনস্কির বৈঠকের পরিকল্পনা নেই, দাবি ল্যাভরভের। রাশিয়া ইচ্ছাকৃতভাবে আলোচনা এড়িয়ে যাচ্ছে, অভিযোগ ইউক্রেনের। নিষেধাজ্ঞার হুঁশিয়ারি ট্রাম্পের। এবং নায়াগ্রা জলপ্রপাত থেকে নিউ ইয়র্ক ফেরার পথে উল্টে যায় পর্যটকবাহী বাস, শিশুসহ নিহত 5, আহত বেশ কয়েকজন। দ্রুতগতি দুর্ঘটনার কারণ ধারণা পুলিশের। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।